বাংলাদেশে কোনো নায়ক নায়িকা নাই, এক শাকিব খান ছাড়া কোনো মেয়েদের পায় না, তো এ ধরনের একটা হতাশা তৈরি হয়। আসলে তো কোনো মেয়েরা কি আসবে না? আসলে যেটা হয় যে ওনারা তো মেয়ে খোঁজে, ওনারা তো অভিনেত্রী খোঁজে না। এটা বিগ স্টেটমেন্ট। হিট হয়েছে, পপুলার, কিন্তু গালিও দিচ্ছে। কিন্তু কাকে গালি দিচ্ছে? গালি দিচ্ছে কিন্তু আমার বেড়ে ওঠাকে। আমার জায়গা আমি আমার মতো চলবো। আমাকে কিন্তু এখনো তুই কখনো জিজ্ঞেস করলে পরে আমি কিন্তু সোনিয়াকে কার্স করব না। আর্টিস্টদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের ব্যাপারে অনেকে অনেক রকম কথা বলে। কয়েকটা টক শো আমি দেখলাম, আমরা সেমিনারও করেছি এর মধ্যে একটা। তোমার কাছে কি মনে হয় আর্টিস্টদের সোশ্যাল মিডিয়া কি সব কথা, যেটা তুমি কিছুক্ষণ আগে বললা যে সব কথা কি আমার সব জায়গায় বলতে হবে, কিন্তু আর্টিস্টরা তো অকপট বলে গত রাতে যে ঝগড়াটা দুই পক্ষের গল্প আমরা শুনে ফেলছি। একজন সুপারস্টারের সাবেক স্ত্রী বর্তমানে দুই স্ত্রীর গল্প শুনছি। সেটা ঠিক আছে, এগুলো কিভাবে কোন মেসেজে দিবে তখন? এটা তো আসলে ব্যাকগ্রাউন্ড, কে কোথা থেকে এসেছে, ডেফিনেটলি ইট ডিপেন্ডস অন দ্যাট। আমি আমার একেবারে নিজস্ব জীবনটাকে পাবলিক করব না, সেটাও যেমন তুই বললি যে পাবলিক প্রপার্টি তো তোমরা, এটা যেমন বলছিস। আবার ওরা কিন্তু ওই যে মানুষগুলোর কথা বলছিস, আমি তাদের কাউকে, আমি প্রত্যেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক, নাইস, বাট ডেফিনেটলি তাদের এটা চিন্তা করতে হবে যে আমার এত পার্সোনাল থিং নিয়ে আমি কেন আমার মানুষকে বলতে হবে? আমার তাহলে আমি কি শিখলাম? আমার বাবা মার কাছে কি শিখলাম? আমার ব্যাকগ্রাউন্ডটা কি? আমার ফ্যামিলি থেকে আমি কি শিখলাম? আমার বাবা মাকে কি শিখিয়েছে? কতটুকু পর্যন্ত আমি যেতে পারবো? কতটুকু যাওয়া যায়? আসলে একটা শিক্ষিত পরিবারের একটা ছেলে বা একটা মেয়ের কতটুকু যাওয়া যায়, কতটুকু যেতে হয়, সেই পরিধি বা সেই লাইনটা কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়। আমার মা, আমার বাবা আমাদের কিন্তু সেটা বসে বসে বুঝিয়েছেন। আসলে ওরা কি সেভাবে করে নিজেদের জায়গাটা সেভাবে করে কি ওরা মানে বড় হয়েছে, বেড়ে উঠেছে? আমার মাঝে মাঝে ওদের ওই জায়গাগুলো দেখলে আমার কাছে মনে হয় যে শুধু পপুলারিটির জন্য এই যে জায়গাটা নিজের ফ্যামিলিকে, কারণ এগুলো হয় কি, ইট শোজ ইউর ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু শো করে। তাহলে আমি যে কাজটা করছি, এই কাজটা আমি কেন করব? কি আমি শুধুমাত্র পপুলারিটি বা পাবলিসিটির জন্য, যে আমার লাখ লাখ মিলিয়ন ভিউ হচ্ছে, ফর দ্যাট রিজন আমি এরকম একটা কিছু করে ফেললাম? তাহলে আমি আসলে কোন জায়গায় বিলং করি? 10টা মানুষ, এই যে 1 মিলিয়ন মানুষ যে দেখছে, সবাই যে আমাকে ভালোবেসে দেখছে তা কিন্তু না। বেশিরভাগ মানুষই কিন্তু নেগেটিভ অ্যাপ্রোচে দেখছে। হিট হয়েছে, পপুলার, কিন্তু গালিও দিচ্ছে। কিন্তু কাকে গালি দিচ্ছে? গালি দিচ্ছে কিন্তু আমার বেড়ে ওঠাকে। গালি দিচ্ছে, আমাকে গালি দেওয়া মানে কিন্তু আমার বেড়ে ওঠাকে গালি দেওয়া। বলছি কি অসভ্যের মতো, মানে আমি নিজের কমেন্টসগুলো থেকে বলছি যে কি অসভ্যের মতো এরা এরকম অসভ্যতা শুরু করেছে। ইভেন আমার পোস্টে এসে ওদেরকে নিয়ে কথা বলছে, মানে ওদেরকে নিয়ে ঝগড়া শুরু হয়েছে। আমার একটা পোস্টে নর্মাল একটা ইয়েতে ওদেরকে নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল, এবং আমি না খেয়াল করিনি প্রথম দিকে। আমি কি রে, এটা কি নিয়ে কথা বলছে? পরে দেখছি এখন কি বুবলির ওরা এটা বলে না, তমুক এটা বলছে না, ওর ভিতরে চলছে। অ্যান্ড ইট ইজ লাইক দে আর লাইক মানে কার্সিং ইচ আদার। আমি কেন একটা মানুষকে কার্স করতে যাব? দরকার নেই তো। আমার জায়গা আমি আমার মতো চলবো। আমাকে কিন্তু এখনো তুই কখনো জিজ্ঞেস করলে পরে আমি কিন্তু সোনিয়াকে কার্স করব না, নেভার। আই উড নেভার ডু দ্যাট, বিকজ আমি সেই রাইট পাইনি। এটা আমি যদি ওকে চিনতাম, আমি ওকে জানতাম, বা আমার সাথে সেই জায়গা, আমি ওকে কখনো কার্স করব না। আমি করতে রাজি না। আমি সেই শিক্ষাটাই বড় হয়েছি, কখনো পাইও না আমরা, আমি সেই শিক্ষাটাই বড় হইনি শোনা। এটা কিন্তু ডেফিনেটলি একটা শিক্ষার জায়গা আছে। কি শিক্ষা? বাবা মা শিক্ষিত কিনা সেটা বড় না। আমরা মনে করি যে আমার বাবা মাস্টার্স করা, বাবা মা, নো, ইটস নট অ্যাবাউট দ্যাট। আমি একটা গ্রামের ভেতরে শুটিং করতে গিয়েও কিন্তু দেখেছি, পরিবারটাকে দেখেই মনে হচ্ছে কালচার কিন্তু ডেফিনেটলি ফ্যামিলি থেকে। কিন্তু আপু একটা কথা বলো তুমি, ঠিক আছে বুঝলাম যে গণমাধ্যম আসলে শিক্ষিত অশিক্ষিতর একটা বিশাল চাষবাস হচ্ছে, কিন্তু তোমাদের ইন্ডাস্ট্রি, অশিক্ষিতর কথা বলিনি, কিন্তু কালচার মানে কেউ হয়তো বুঝতে পারছে না কাকে কি প্রশ্নটা করা উচিত, কি পিক করা উচিত, কি হেডলাইন দেওয়া উচিত। কিন্তু তোমাদের কলিগদের ভেতরেও তো একটা ডিভাইডেশন তৈরি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, একটু উস্কে দিই না, আচ্ছা ঠিক আছে, ওর মানে এই ব্যাপারগুলো অনেক আনসিন খবর, শুধু তানিয়া টুটুলের বিষয় না, অনেক আনসিন খবর
তোমার আশপাশের আর্টিস্টদের আশপাশের কলিগ থেকে গণমাধ্যম কর্মীরা পায়? এটার কি ব্যাখ্যা দেবে তুমি? এটার আমার পার্সোনাল নিও না, না আমি বুঝতে পারছি কি বলছিস, কিন্তু যারা এটা করে তাদের মতো মানে অসভ্য এবং তাদের মতো ইতর এবং তাদের মতো আনকালচার্ড এবং তাদের মতো মানে আমি কি বলবো যে যারা ব্যাকবাইটিং করে, ব্যাকবাইটিংটা কি আসলে কাউকে কোথাও নিয়ে যায়? কখনো কোথাও নিয়ে গেছে? না আমি কোথাও উঠতে পারবো, না আমি কোথাও যেতে পারবো, নো নেভার। ব্যাকবাইটিংটা এটা বিকৃত আনন্দ কখনো সুখকর বা সুন্দর হতে পারে না। বিকৃত তো বিকৃত শব্দটা তো জুড়েই দিয়েছিস তুই, বিকৃত আনন্দ বলছিস, মানে তো বিকৃত তো শব্দটাই তো বিচ্ছিরি। তো বিকৃত আনন্দ যারা পেতে যায় তারা তো অসুস্থ, তারা তো সুস্থ হতে পারে না। তারা কিভাবে সুস্থ হয়? সুস্থ মস্তিষ্কের মানুষজন নিজে সুস্থ থাকবে, আশেপাশের মানুষকে সুস্থ রাখতে চাবে। অসুস্থ মানুষজন নিজে যখন সুখ পাবে না, তখন 10 জন মানুষকে ঘিরে বলবে যে আমি সুখে নাই, তাহলে তুই কেন থাকবি? তাহলে তুই একটু কষ্টে থাক, তুই একটু কষ্টে থাক। না, ইট শুড নট বি দ্যাট। পজিটিভ থিঙ্কিং। ইউটিউব ভিত্তিক নাটকের কথা তুমি প্রশ্ন তুললা, আমি যদি একটু বলি যে ধরো বাংলাদেশে রঙের মানুষ, ভবের হাট এইসব যে পরিমাণ হাসিয়েছে, যে পরিমাণ মেসেজ দিয়েছে, হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে, কিন্তু কখনো মনে হয়নি যে এটা একটা অশালীন কোনো অশ্রাব্য কোনো কিছু দেখছি। পরিবার নিয়ে দেখা গেছে অবশ্যই। এখনকার নাটকের নাম শাশুড়ির সাথে প্রেম, এক্স গার্লফ্রেন্ডের বাসায় গেলাম, এইসব মানে কিছু বিষয় আমি এখন মুখে টাইটেলই মুখে আনতে পারছি না। কিন্তু দিনে দিনে তো একটা ম্যাচিউরড ইন্ডাস্ট্রি হওয়ার কথা। শোন, দিনে দিনে ম্যাচিউরড না। আমি একটা কথা আজকে খুব সুন্দর যেটা শুনেছি, আমার কাছে ভালো লেগেছে। আমি প্রায়শই বিভিন্ন জায়গার মোটিভেশনাল স্পিচগুলো শুনি। এই কারণেই শুনি কারণ শুনতে হয়, কারণ শুনতে হয় আমাকেও, কিন্তু কাউকে না কাউকে আমার ভালো লাগে। মোটিভেশনাল স্পিচগুলোতে যেটা হয় খুব পজিটিভ কথাবার্তাগুলো থাকে। তো সেখানে একটা খুব সুন্দর কথা ছিল, কোনো কিছুই চিরস্থায়ী নয়। ভালোর পরে মন্দ আসবে, মন্দের পরে ভালো আসবে, ভালোর পরে মন্দ আসবে, মন্দের পরে ভালো আসবে। আমাদের যে সময়টা গেছে তা কি আসলে একেবারেই গেছে? না, আবারও আসবে। আমি সুদিনের অপেক্ষায়। মাঝখানে যে সময়টা আছে, ভালোর পরে যে মন্দ, সেই মন্দের সময়টুকু একটা আছে। আচ্ছা, দারুণ। নুডিটি নিয়ে একজন নির্মাতা গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছে, আমি নাম না উল্লেখ করে বলি যে নুডিটি আগে বলা হতো অশ্লীলতা, এখন সাহসী বলা হয়। আমরা তানিয়া আহমেদের অনেক ধরনের চরিত্র দেখেছি, কিন্তু কখনো মনে হয়নি এটা কদার্য। ইনফ্যাক্ট শুধু তানিয়া আহমেদ, তোমাদের ব্যাচের যারা এসছেন, তো তখন তো প্রচুর পপুলার হয়েছে, প্রচুর মানুষ দেখেছে। বিষয়টা যেটা হয় কিভাবে ব্যাখ্যা? এটা আমি বোধহয় তোকে অনেক আগে একটা ইন্টারভিউতে বলেছিলাম, অনেক আগে, যে একটা উপস্থাপনের বিষয় থাকে। আমি সেক্সকে কোনো রকম আলাদা করে, জীবন থেকে তো আলাদা কোনো কিছু না। সেক্সুয়াল প্রেজেন্টেশন, যে কোনো একটা সেক্স সিন বল বা মানে অ্যাডাল্টারি সিন যেটাকে আমরা বলি, এটার প্রেজেন্টেশনের উপরে ডিপেন্ড করে এটার শৈল্পিক প্রকাশটা। শৈল্পিকভাবে যে কোনো জিনিসকেই তুই যদি প্রকাশ করতে পারিস, সেটাতে আমি কোনো দোষের কোনো কিছু দেখি না, কারণ জীবনের বাইরে তো এগুলো কোনো কিছু না। কিন্তু আমরা যেটা করি, আমরা এটাকে অতিমাত্রায় করে ফেলি। অতিমাত্রায় না করে এটাকে যদি শৈল্পিকভাবে উপস্থাপন করা যায়, অনেক মুভি আছে যে মুভিগুলো এখনো দেখলে পরে ভেতরে মানে অনুরোরণ যেটাকে বলে, হ্যাঁ, অনুরোরণ হতে থাকে। আমি জানি না কিছু কিছু মুভির নাম তুইও হয়তো করবি, আমি জানি না এই মুভিটা দেখেছিস কিনা, PS I Love You। তোর পুনশ্চর সাথে এটা অনেক মেলে, আমি এই জন্যই ওটা দিয়েছিলাম যে পুনশ্চ আমি তোদের ভালোবাসি। তো PS I Love You মুভিটার ভেতরে ভালোবাসাটাকে এত সুন্দরভাবে ওখানেও কিন্তু অ্যাডাল্টারি সিন ছিল, বাট এত শৈল্পিকভাবে মানে এটার প্রকাশ এবং বিন্যাস হয়েছে, সেটা কিন্তু আমাদের কাছে চোখের মধ্যে লাগেনি। টাইটানিকের ভেতরে কি ছিল না? ছিল, কিন্তু এত শৈল্পিকভাবে বিন্যাস হয়েছে বা শৈল্পিকভাবে প্রকাশ হয়েছে, সেটাকে আমাদের ওই জায়গাটাই আমরা যাইনি, দেখিনি। তার মানে কি উপস্থাপনে আমাদের শৈল্পিক হতে হবে। নুডিটিও না, আর ওই বলবো না, আমি সাহসীও বলবো না। আমার কথা হলো যে কোনো কিছুর প্রকাশ শৈল্পিক হতে হবে। যেহেতু আমরা শিল্প নিয়ে কাজ করি, একটা পেইন্টিংও কিন্তু তুই দেখবি, যখন তুই
ভ্যান গগ বল বা যার কথাই তুই বল, তাদের পেন্টিংগুলো সেখানে কি অনেকেরই পেন্টিং আছে যেটার ভিতরে নুডিটি আছে, কিন্তু সেই নুডিটিটা এত সুন্দরভাবে উপস্থাপন হয়েছে সেটাকে আমরা মানে নুডিটির ভেতরে ফেলতে পারি না, সেটা কিন্তু শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। সো উপস্থাপনটা অনেক ইম্পর্টেন্ট। সেই উপস্থাপন ভঙ্গিটা হয়ে ওঠে না কি শিক্ষার অভাবে? মানে আমরা না আসলে কোনো কিছু খেতে গেলে মানে দেখবি যে যখন খেতে যাই, ভাই একটু টকটা বেশি করে দেন, একটু ঝালটা বেশি করে দেন, চটপটিওয়ালারও কিন্তু বলি আমরা সব কিছু একটু বেশি খেতেই পছন্দ করি। তো বাঙালির অবস্থা হয়ে গেছে ওটা, যখন দিচ্ছি তখন বেশি করেই দিয়ে দিই, এরকম আর কি বিষয়টা হচ্ছে। তো ওইটারই যদি একটা ব্যালেন্স করা যায়, যদি উপস্থাপনের শৈল্পিকতা আনা যায়, আমার মনে হয় যে কোনো জিনিসই অনেক সুন্দর হতে পারে। তোমাদের কলিগ বা আমাদের প্রিয় ফেরদৌস ভাই এখন সংসদে যাচ্ছেন, খুবই আনন্দের সংবাদ, আমার বন্ধু, খুব ভালো বন্ধু আমার। সো তার কাছে প্রত্যাশার জায়গাটা কি? ফেরদৌস ভাই আমাকে বলেছেন যে যেহেতু ইন্টারভিউ নেন তানভীর ভাই, প্রত্যেক জিজ্ঞেস করেন আমার ক্লিপিংসটা দেন, আমি শিল্পীদের কথা একটু শুনতে চাই। তো অফিসিয়ালি আমি কাজটা করি ফেরদৌস ভাইয়ের জন্য। যেটা হয় যে অ্যাজ আ হিউম্যান বিং ও অনেক ভালো, কিন্তু আবার অনেক সময় অনেক কষ্টদায়ক হয়, কারণ সবার কাছে ভালো হওয়া যাবে না, সবার কাছে ভালো হওয়া যাবে না, সবার কাছে তুমি ভালো হতে পারবে না। কিছু কিছু জায়গায় তোমার কাজ করতে গেলে কিছু কিছু মানুষের কাছে তোমাকে খারাপ হতে হবে, কিন্তু সেই খারাপটা হয়ে যদি দেশের ভালো হয় তুমি সেটা করো। ফাইন। এবার নারী আসনের মনোনয়ন থেকে শুরু করে মূল সংসদ নির্বাচনের মনোনয়ন থেকে শুরু করে সব মিলে 150-র উপরে তারকা মনোনয়ন ফর্ম কিনেছে। তো তানিয়া আহমেদ নামটা নাই কেন থাকবে? আমি তো পলিটিক্স করি না। আচ্ছা, আমি যদি পলিটিক্স করি তাহলে আমি পলিটিক্সই করবো, তাহলে অভিনয়ের জায়গাটা অফ করে দিয়ে আমি পলিটিক্সে যুক্ত হব, এবং দেশের জন্য যদি কিছু করতে পারি, আমার মনে হয় যে কাজ করতে যদি আমি না পারি, আমি শুধু তানিয়া আহমেদ আমার পরিচয়টা শিল্পী হিসেবে করে নিয়ে আমি শুধু দাঁড়িয়ে গেলাম, ওভাবে করে হবে না। তারনা হালিমকে দেখি আমরা যদি ওভাবে করে দেখি, আমি খুব রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড অনেক পুরনো, আমি সেটাই তো বলছি যে উনি কিন্তু অনেক ভালো নৃত্যশিল্পী, উনি তো চ্যাম্পিয়ন অভিনয়ে অসাধারণ একজন অভিনেত্রী ছিলেন, কিন্তু উনি যখন পলিটিক্সে চলে এসেছেন উনি কিন্তু সবকিছু অফ করে দিয়ে উনি কিন্তু এটাতেই ফোকাসড। তো আমার কথা হলো যে ফোকাসের জায়গাটা শুরুতে তুই বলছিলি যে আপু গ্রাফটা, তুই বলছিলি যে ফোকাসটা তুমি কোন দিকে করতা, গ্রাফটা সুন্দর করে করা, কিন্তু এই একটা জায়গায় এসে আমার জায়গায় মনে হয়েছে যে গ্রাফটা আসলে ওই এভাবে করলে হবে না, আমাকে এটা একভাবে মানে যদি আমি করি পলিটিক্স, আমাকে একদম মানে ওইভাবে করে গ্রাফটা ওইভাবে করে উপর দিকে থাকতে হবে, কাজ করতে হবে। সো আমি যখন মনে করব যে আমি সেইভাবে করে আমার দেশের জন্য কিছু করতে পারবো, আমার কাছে যে প্রত্যাশা মানুষের থাকবে সেই প্রত্যাশা ঠিকভাবে ফুলফিল করতে পারবো, তখন হয়তো করব। সেই দারুণ দিন কি আমরা দেখব পৃথিবীতে? আজকের এখান থেকে একটু পরে কি হবে আমি জানি না, তুই জানিস না। সো মানে আমি কিভাবে বলি, গত বছরই আমি বলি গত বছরই ফেরদৌসের সাথে মানে 1 ডিসেম্বরে ফেরদৌসের সাথে আমরা একটা প্রোগ্রাম হলো, সেই প্রোগ্রামে দেখা হলো, আমরা গল্প টল্প করলাম, আড্ডা মারলাম, সে মানে আর্মিদের একটা বড় প্রোগ্রাম ছিল সেখানে। পরের ইয়েতেই সে একজন এমপি। তো থিং ইজ লাইক ইউ নেভার নো what is written in your life. একদমই। আমরা তানিয়া আহমেদকে সংসদে দেখতে চাই, প্রচারে ভক্তবাসী। এখন বলা হয় যে ফ্রিল্যান্সিং বা যারা এফডিসি ঘরানার বাইরে যারা নিজেরা সেলফ মেড ডিরেক্টর হচ্ছে, তারা তরুণ ভালো সিনেমা নির্মাণ করছে, সিনেমার একটা দারুণ দিন নাকি আসছে। তুমি কাদের ভেতর সম্ভাবনা দেখো? সেই জায়গা থেকে তোমার আর্টসটা কি? তুমি অভিনয়টা নিশ্চয়ই তুমি অবসর নিতে চাও না। আমাকে যদি কিছু নাম বলতে পারিস তাহলে ভালো হয়। আচ্ছা, আমি একটু নাম যদি বলিস তাহলে আমি আলাদা করে, কারণ আমি বেশ কিছু কাজ দেখি, তো আচ্ছা দেখলে পরে আমি বলতে পারবো। আমি যার কাজ দেখিনি আমি বলবো যে আমি রায়হান রাফির কাজ আমার ভালো লাগে। রায়হান রাফির কাজ ভালো লাগে, ওর চেষ্টাটা অসাধারণ লাগে। ওর সাথে আমি মাঝখানে একটা বড় প্রজেক্টে কাজ করেছি, ফিল্ম না বাট একটা আলাদা প্রজেক্ট, মানে মিস বাংলাদেশ যেটা হলো, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ যেটা করলাম, ওটাতে ও ছিল। তো অনেকটা সময় ওর সাথে আমার গল্প করা হয়েছে, এবং ওর কাজগুলো আমি সুরঙ্গ যখন দেখলাম, সুরঙ্গ দেখবার পরে মানে কেমন লেগেছে সুরঙ্গ? আমার কাছে ভালো লেগেছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। কিছু শোনো, সব বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কিছু লিমিটেশনস থাকে,
সেই লিমিটেশনসের আমাকে ওই জায়গাটায় চিন্তা করতে হবে। আমরা প্রথমেই ধরে নিই মুভিটা কেমন হলো, তো আমি তো এর আগে মনে কর যে হলিউডের একটা ইয়ে দেখেছি, মিশন ইম্পসিবল দেখে তারপর যদি আমি এখন এটা দেখতে বসি তাহলে তো হবে না। আমার দেশের প্রেক্ষাপটে আমার বাজেটের ওই জায়গাটা থেকে কতটুকু আউটপুট কত সুন্দরভাবে দিয়েছে সেটা আমাকে দেখতে হবে। আমি রায়হান রাফিকে বলেছি যে গল্পটা সুন্দর ছিল, ইন্টারেস্টিং ছিল, আনকমন ছিল, কমন জিনিস কিন্তু ছিল না, কমন থিং আমি পাইনি। সো আই রিয়েলি লাইকড ইট। বেশ কিছু ওয়েব ফিল্ম করেছে আরিয়ান, ফিল্মের ঘোষণা দিচ্ছে। আরিয়ানের কাজ দেখা হয়েছে? আহা আরিয়ান একটা অসাধারণ ছেলে, আরিয়ান একটা অসাধারণ মানে ওর ভেতরে না হুমায়ুন স্যারের অনেক বিষয়গুলো আমি পেয়েছি, আমি ওর সাথে কাজ করেছি। সো ওই পাগলামিটা ওর ভেতরে আছে, এবং ওই যে বললাম না যে কারো কাজ ভালো লাগলে পরে তাকে নিয়ে স্যার ইয়ে করতে, এটা কিন্তু ও তো দেখেনি, ও তো দেখবার কথাও না, বাট ওর ভিতরে এই পাগলামিটা আছে, এই জিনিসটা আমি ওর ভেতরে পেয়েছি। এবং ও খুব সুন্দর, ভেরি গুড স্টোরি টেলার, খুব সুন্দর করে স্টোরিটাকে সাজায়, এবং ও কিন্তু কোনো রকমের ইয়ে থাকে না ওর ভিতরে, ওর যে গল্পগুলোর ভেতরে মারামারি কাটাকাটি খুব কম থাকে, খুব সামাজিক গল্প খুব দারুণভাবে। এবং আমার কাছে মানে আমি ওকে অসম্ভব পছন্দ করি, অসম্ভব পছন্দ করি। ইটস নট ফর দ্যাট যে ওর সাথে আমি কাজ করেছি, বাট আমি যে দুটো কাজ করেছি, দুটো কাজে ও আমাকে ভিন্নতা দিয়েছে। একটার ভিতরে একদমই সাদামাটা একটা মানুষ, এবং ওই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে যে ওই ফেইথটা, ওই বিশ্বাসটা ওর আছে। 19-20 করেছি একদম পশ একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা মনে কর যে আমরা সাধারণত এই যে তোর বড় সোসাইটি ইয়েতে দেখতে পাই, সেরকম কর্পোরেট লেভেলে দেখতে পাই, সেরকম একটা ক্যারেক্টার। আর আরেকটা ক্যারেক্টার করিয়েছে একেবারে সাদামাটা, আমাদের খালা না মানে মামারা যেরকম থাকে না, আমরা যেমন ছোটবেলা যাদেরকে দেখেছি, হ্যাঁ, মানে সারাক্ষণ একটু ঝগড়ুটে টাইপের, সারাক্ষণ এটা কেন হলো, ওটা কেন হলো, ওরকম কেন করেছো, ওরকম কেন করেছো, হায় রে আমার কি হবে আমার সংসার, মানে এইরকম টাইপের ক্যারেক্টার। লাইক ও যেটা চিন্তা করেছে যে দুটো মানুষ এরকম, একটা এই মানুষটাকে দুটোভাবে প্রেজেন্ট করবো, আলহামদুলিল্লাহ। আশফাক নিপুণ ও ছবির ঘোষণা দিবে, এবং কেমন লাগে? নিপুণের সবগুলো কাজ আমি দেখি, নাটকগুলো যে কি অসাধারণ গল্প সিলেক্ট করে, আমি কাকে রেখে কার কথা কেন বলছি এটা আমাকে, নির্মাণটা কিভাবে ডিফাইন করো? ওর নির্মাণটা অসাধারণ, ও খুব সুন্দর করে করে। ওর কাজের ধারাটা দেখলে, যেমন একটা দেখেছিলাম এই শহরে, অসাধারণ, যেটা মেহজাবিন করেছিল আর নিশো ছিল, যেটা মেহজাবিন লাস্টে বোধহয় ওকে মেরে ফেলা হয়, মানে ইয়ে করে মারে, খুব সুন্দর। একটা বাচ্চাকে দেখেছিস কিনা আমি জানি না এই গল্পটা। আরেকটা দেখেছিলাম যেটা ওর না মানে ওর মেকিংটা দেখেই মনে হচ্ছিল যে এটা নিপুণের কাজ। এটা কিন্তু সিগনেচার, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। যেমন আরিয়ানের গল্পগুলো কিন্তু ছবি নাটকগুলো দেখলে প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখে নাম না দেখিস তুই কিন্তু বলতে পারবে যে এটা আরিয়ানের। এই যে সিগনেচারটা, এইটা কিন্তু নিপুণের মধ্যে আছে। বাংলাদেশ ফিল্মটাকে তুমি একটা ভালো জায়গায় দেখো, আগামী অসম্ভব ভালো জায়গায় দেখি, বিশ্বাস কর, সত্যি কথা। এই যে হতাশার গল্প বলে, এটা থাকবে না বলছো? কোন হতাশা? মানে বলা হয়, যেমন আমি একটু ট্রুলি স্পিকিং, আমি বাংলাদেশের দুজন প্রডিউসার আব্দুল আজিজ এবং আরশাদ আদনান, দুজনেই আমার শোতে এসে বলেছে বাংলাদেশে কোনো নায়ক নায়িকা নাই, এক শাকিব খান ছাড়া কোনো মেয়েদের পায় না। তো এ ধরনের একটা হতাশা তৈরি হয় আসলে। তো কোনো মেয়েরা কি আসবে না? আসলে যেটা হয় যে ওনারা তো মেয়ে খোঁজে, ওনারা তো অভিনেত্রী খোঁজে না। এটা বিগ স্টেটমেন্ট দিলা। আচ্ছা, স্যালুট।